এই নিয়ে 17 দিনের মধ্যে কলকাতা শহরে তিনটি খুন। এবারও খুন হলো এক পথচারী। কলকাতার মানুষজনের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক। সবার মুখে একটাই কথা, তাহলে কি ফিরে এলো 80-র দশকের সেই স্টোনম্যান? अगेन सेम पैटर्न से কোনো ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করেছে। ওই যে স্যার পড়ে আছে, বাট নো ফিঙ্গারপ্রিন্টস। ইনফ্যাক্ট এখানকার সিসিটিভিগুলো খারাপ হওয়াতেও কিছু জানা যাচ্ছে না। এই নিয়ে এটা 3 নম্বর। I think we should bring him back. কে স্যার? রণজয় সেন। কুইকজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কুইকজেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন দ্য স্টোনম্যান মার্ডার্স। রচনা শৌক্তিক দে, বিশেষ সহযোগিতা স্বাগত বাসু। শুরু হচ্ছে দ্য স্টোনম্যান মার্ডার্স। পুলিশ কমিশনার ক্রাইম সিন থেকে সোজা লালবাজারে ফিরলেন। ফিরে একটা নাম্বার ডায়াল করলেন। The number you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু কিছুতেই ওই নাম্বারটাতে কল লাগছে না। একরকম বাধ্য হয়েই তিনি আর একটা নাম্বার ডায়াল করলেন। সরি রিমি, তোমাকে একটু ডিস্টার্ব করছি। অ্যাকচুয়ালি রণজয়কে ফোনে পাচ্ছি না। রিমি অর্থাৎ রণজয়ের স্ত্রী। স্ত্রী বললে ভুল হবে, কারণ খুব শীঘ্রই তারা প্রাক্তন হতে চলেছে। প্রায় অনেক দিনই হলো তারা আর একসাথে থাকে না। যোগাযোগও ওই অল্প বিস্তর আছে, প্রায় নায়ের বরাবর। ও, আমার মনে হয় ব্লক করে রেখেছে। আর এইদিকে স্টোনম্যান কেসের দায়িত্ব দিয়ে তো একজন গায়েব। কে? শশাঙ্ক? আবার কে? স্ট্রেঞ্জ, সমাদদার তো এরকম করে না। কি জানি কি হলো। যাকে তুমি কি আমাকে একটু রণজয়ের সাথে যোগাযোগ করে দিতে পারবে? ইটস রিয়েলি আর্জেন্ট, ইফ পসিবল। ওকে একবার কল করতে বলো তো। রিমি ফোনটা রেখে দিল। অনেক চেষ্টার পর কমিশনার রণজয়ের ফোন পান। দরকার ছাড়া সাসপেনশন সরানো যায় না বুঝি? নাকি সমাদদারের দয়াতে সরাচ্ছেন? তোমার এই অ্যাটিটিউডই সব প্রশ্নের উত্তর। কাল রিপোর্ট করো, 8 AM in the morning. পরদিন সকাল 8:15 নাগাদ রণজয় রিপোর্ট করে। As usual, without any form and late. আরে স্যার, ম্যাডামের সাথে ঝামেলার রাগটা প্রত্যেকবার আমি কেন ফেস করব বলুন তো? What? ফার্স্টলি, আপনার জুতো আজকে নট পলিশড। যেই মানুষটা এত বছরের ডিউটিতে ইচ অ্যান্ড এভরিডে পলিশড শুজে আসে। সেকেন্ডলি, শার্টটা নট প্রপারলি আয়রনড। সেটা যে কে করে দেয় সেটা আই গেস নতুন করে আপনাকে আর বলে দিতে হবে না। আর গোফে কিছুটা তরকারি এখনও। কেসটা আসা যাক। না কাউকে বলবো না, চাপ নিচ্ছেন কেন? আর কেস যদি বলেন আগেই বলে দিই, 80s স্টোনম্যান আর এই স্টোনম্যান আমার মনে হয় আলাদা। হি ইজ জাস্ট ফলোয়িং দ্য প্যাটার্ন। কি করে এতটা শিওর তুমি? আগে স্টোনম্যান র্যান্ডম স্ট্রিট রেসিডেন্টসদের মারত, কিন্তু এবার একটু ফলো করে দেখবেন এখনও অবধি 3টে মার্ডার হয়েছে, কিন্তু সিমিলার প্যাটার্ন। সামহাউ অর দি আদার 3জনেই ড্রাঙ্ক ছিল, কিন্তু 3জন 3টে শ্রেণী। একজন হাই ক্লাস, একজন মিডল ক্লাস, একজন লোয়ার ক্লাস। এখানেই তো 20% অফ দ্য কেস সলভড। আরও 10% করে দিই। যারা মারা গেছে তাদের প্রত্যেকের পকেট থেকে ট্রামের টিকিট পাওয়া গেছে। কিন্তু তুমি কি করে? স্যার, সাসপেন্ডেড হতে পারি, কিন্তু একেবারে অনাথ হয়ে তো যায়নি। কলকাতা শহরে কি আমার লোকের অভাব আছে? সত্যি রণজয়, আমি মাঝে মাঝে ভাবি যে এত ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও কিভাবে যে তোমার প্রমোশন হলো না। এবারে আমি নিশ্চয়ই ব্যবস্থা। আরে রাখুন, ওসব তো অনেক হলো। এবার যান, গিয়ে দেখুন স্টোনম্যানকে ধরুন। কি বলছো রণজয়? তুমি থাকতে আমরা। এতদিন যখন পেরেছেন এটাও পারবেন। রণজয়,
একটু বোঝার চেষ্টা করো, ডিপার্টমেন্ট নিডস ইউ। ডিপার্টমেন্ট? তাই নাকি? আচ্ছা, এখন না হয় ডিপার্টমেন্টের নিডে আমি কেসটা সলভ করে দিলাম, কিন্তু তারপর যদি আবার সেই ডিপার্টমেন্ট আবারও আমাকে... না না, তুমি শুরু তো করো। আমি হাই কমিশনারের সাথে কথা বলে নিয়েছি, উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন। খুব শীঘ্রই তোমার কাছে অফিসিয়াল মেইল যাবে। রণজয়, ওয়েলকাম ব্যাক টু দ্য ডিপার্টমেন্ট। না স্যার, এখন না, আগে সাকসেসফুলটা হয়ে আসি। রণজয় কমিশনারের অফিস থেকে বেরিয়ে বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকল। ফ্যানটা চালিয়ে টেবিলে রাখা একটা নোটবুকে যাবতীয় তথ্য নোট করল। মার্ডার 1, হাজরা মোড়। ভিকটিম রতন পাল, হাই এন্ড অ্যালকোহলিক, ব্র্যান্ডেড শার্ট, ইম্পোর্টেড শুজ। মার্ডার 2, এসপ্ল্যানেড। ভিকটিম তপন সর্দার, গ্যারেজ ওয়ার্কার, লোকাল লিকার ফাউন্ড অন বডি। মার্ডার 3, বেলগাছিয়া। ভিকটিম ভোলা কাহার, ফুটপাথবাসী। তিনজন তিনটে ডিফারেন্ট ক্লাসের, বাট তিনজনের পকেট থেকে ট্রামের টিকিট পাওয়া গেছে। হেন্স দ্য কমন পয়েন্ট ইজ ট্রাম টিকিট। পরদিন থেকে অনুসন্ধানের জন্য রণজয় রাস্তায় নেমে পড়ল। নো ফোর্স, নো ব্যাকআপ, জাস্ট একটা নোটবুক সাথে নিয়ে সে প্রথমে গেল হাজরা মোড়ে। সেখানে একটা বিরিয়ানির দোকানে সে জিজ্ঞাসাবাদ করল। এই যে সেদিন রাত্রে কিছু দেখেছিলেন? না স্যার, 11টা অবধি দোকান খোলা ছিল, তারপরে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কোনো সন্দেহজনক কেউ কি দোকানে এসেছিল? কত লোক আসে সারাদিন, তার কি হিসাব থাকে? তারপর সেখান থেকে স্প্ল্যানেট। সেখানে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু জানতে পারল না। তারপরে সে গাড়ি নিয়ে সোজা বেলগাছিয়ায় 3rd মার্ডার স্পটে পৌঁছল। সেখানে লোকাল পুলিশ অফিসার জয়ন্ত তখন তদন্ত করছিলেন। স্যার আসুন, আপনি কি বডিটা দেখেছেন? প্রয়োজন নেই, তুমি বলতে থাকুন। ওই সেম ওয়ে, একই সময়, রাত 2টো থেকে 3টের মধ্যে। যদিও ডিফারেন্ট ক্লাসের লোক, কিন্তু একটা কমন পয়েন্ট আছে স্যার। ট্রামের টিকিট? হ্যাঁ স্যার, ওটা ওই ফরেন্সিকে আছে। আপনি কি? দেখে এসছি। তবে জয়ন্ত, এই কিলার খুব ধুরন্ধর। বাছাধন জানতো যে ভিকটিম কখন কি অবস্থায় এখানে আসবে। তা কি বুঝলেন স্যার? ভিকটিমের বডিতে কোনো স্ট্রাগল নেই, মেরে রাস্তায় ঘষটে নিয়ে যাওয়ার কোনো দাগও নেই। অর্থাৎ এটাই বোঝা যায় যে কিলার নোজ দ্য ভিকটিম ভেরি ওয়েল অ্যান্ড ভাইস ভার্সা। চলো তো ওই চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করি। রণজয় ও জয়ন্ত একটা চায়ের দোকানে গেল। আগে স্যার, আমি রাত 11টায় দোকান বন্ধ করি, সেই দিন রাত্রেও তাই করেছি। তারপরে পাশের গলিটায় ঢুকতে দেখি একজন মহিলা ট্রাম ডিপোর সামনে দাঁড়িয়ে রয়েছে, মুখ ঢাকা, বোরখা পরা। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি চাই, উনি কোনো উত্তর দিলেন না, পাশ কাটিয়ে চলে গেলেন। জয়ন্ত, কন্ট্রোল রুমে এখনই খবর দাও আর সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে এই মহিলাটাকে ট্রেস করার চেষ্টা করো। ওকে স্যার। না, তুমি একটা কাজ করো, তুমি কন্ট্রোল রুমে চলে যাও এখনই, আমি এদিক ওদিক একটু সার্ভে করে নিই। জয়ন্তকে পাঠিয়ে দিয়ে রণজয় জায়গাটা আরও ভালো করে পরীক্ষা করতে লাগলো। তারপর একটা দেয়ালে হেলান দিয়ে একটা সিগারেট ধরিয়ে মনে মনে সে বলল, তিনজন ভিকটিম, 3টে ট্রামের টিকিট আর একজন মার্ডারার, যে কিনা জানে যে কখন তারা মদ্যপ আর একা হবে। দিস ইজন্ট র্যান্ডম, দিস ইজ প্ল্যান্ড। তারপর সেখান থেকে সে বাড়িতে ফিরে এলো। ঘরে ঢুকতেই সে দেখল রিমি এসেছে। এ কি, তুমি? কিছু জিনিস পড়েছিল তাই নিতে এসেছি। ও বাই দ্য ওয়ে, আমাদের পরের উইকে হিয়ারিং। আর একটু ভাবলে হতো না? ভাবার সময় আছে তোমার কাছে, আর কি বা ভাববো? রিমি, আই থিঙ্ক আমাদের আরেকটু টাইম নেওয়া উচিত ছিল। না, এনিওয়েজ তোমার কাজ কেমন চলছে? চলছে, সবে তো প্রাইমারি স্টেজে আছে।
অন্যবারের মতন এবারেও কিছু ভুল করো না। চোখ কান খোলা রাখো আর মাথা ঠান্ডা। এনিওয়েজ আমি আসি, আমাকে আবার লয়েটের কাছে যেতে হবে। রিমি রিমি প্লিজ একটু ভেবে নাও। আর কিছু ভাবার নেই, আই টোল্ড ইউ এভরিথিং। অ্যান্ড মোর ওভার একসাথে থাকলে আমরা দুজনেই সাফার করবো। সো প্লিজ রণজয়, আমাকে যেতে দাও। রিমি চলে গেল। রণজয় সামনের টেবিলের কাছে মাথায় হাত দিয়ে বসে কিছু একটা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে সে দাবার গুটিতে একটা দানও দিল আর মনে মনে বলল, তুমি স্টোনম্যান হও আর যেই হও, শেষ হাসিটা আমি হাসবো। রণজয় নোটবুকে আঁকিবুকি কাটতে লাগলো। হঠাৎ ফোনে একটা SMS-এর শব্দ এলো। আননোন নাম্বার, ডিপার্টমেন্টের তো কারোর বলে মনে হচ্ছে না। রণজয় SMS-টা খুলতেই দেখলো, ইউ আর ক্লোজ বাট স্টিল ভেরি ফার, লুক অ্যাট দ্য ট্রাম লাইন। আবার ট্রাম লাইন? কোনো ইনফর্মার না? সেরম হলে তো ডিরেক্ট বলেই দিত। এটা কে? নাম্বারটা ভেরিফাই করি তো। রণজয় নাম্বারটা ট্র্যাক করে দেখলো নাম্বারটা এখানকার নয়, লন্ডনের। আবার মেসেজ, ডোন্ট ইগনোর মি, অ্যানাদার মার্ডার উইল হ্যাপেন ইন নেক্সট ফিউ ডেজ, প্যাটার্ন উইল বি ডিফারেন্ট। লন্ডন থেকে SMS করছে খুনি নাকি ভেতরের কেউ? বাট ওয়াই? কি চাইছে? হুজ দিস? মেসেজটা টাইপ করে রণজয় উত্তরের অপেক্ষা করতে লাগলো, কিন্তু কোনো রিপ্লাই এলো না। এরপর কাটলো বেশ কয়েকটা দিন। রণজয় তার অনুসন্ধান চালিয়েও তেমন কিছু পেল না, কিন্তু তারই মধ্যে ঘটে গেল আরও একটি খুন। তবে এবার কোনো পাথরের আঘাতে নয়, বরং একেবারে ট্রামের তলায় পিষে মারা। রণজয় সাথে সাথে ক্রাইম স্পটে পৌঁছল। এবারও ভিকটিম একজন পথচারী। পাথরের বদলে এবার ট্রামের চাকায়। খুনি প্যাটার্ন বদলালো। স্যার, এবারও সেম ক্লু, ট্রামের টিকিট। ওটা ক্লু নয়, ওটা একটা চ্যালেঞ্জ। উনি চাইছে আমি সেটাকে ডিকোড করি। ইটস জাস্ট আ গেম। এই প্রথমবার রণজয়ের মনে হলো খুনি কেবল খুনি করছে না, বরং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। রণজয় গাড়ি করে থানার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ তার ফোনে আবারও একটা মেসেজ। You saw, I told you. Who are you? I am asking for one last time. Otherwise, you will be traced within a minute. Your secret well-wisher, but you are not gonna found me. সারা রাত রণজয়ের আর ঘুম হলো না। মাথার মধ্যে তার একটা প্রশ্ন ঘুরছে, কে? পরদিন রণজয় তার টিমের সাথে মিটিংয়ে বসল। আজ রাত 12টা থেকে আমরা কলকাতার প্রত্যেকটা ট্রাম ডিপোগুলোতে রেড করব। মাইন্ড ইট, আই ওয়ান্ট নো ক্যাজুয়ালিটি। জয়ন্ত, তুমি কন্ট্রোল রুমে থাকবে, প্রতিটা ফুটেজ লক্ষ্য করবে আর আমাকে গাইড করবে। রাইট স্যার, রাইট স্যার। বাকিদের বলছি, এই ফার্স্ট টাইম আফটার আ লং টাইম আই এম ওয়ার্কিং উইথ এ টিম, সো আই ওয়ান্ট নো ক্যাজুয়ালিটি। ইজ দ্যাট ওকে ফর এভরিওয়ান? রণজয় একটা ডিপোর ভেতরে ঢুকে ভালো করে টর্চ দিয়ে দেখতে লাগলো। ট্রামগুলোর ভেতরে তেমন কিছুই পাওয়া গেল না। একটা একটা করে প্রত্যেকটা ট্রাম তারা দেখল, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ। স্যার, একটা কথা আছে, আজকে সিসিটিভি ফুটেজগুলো ক্লিয়ার, আর কিন্তু সেদিন সবকিছু ব্ল্যাকআউট ছিল। ব্ল্যাকআউট অলওয়েজ ইজন্ট আ কোইন্সিডেন্স। জয়ন্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। হঠাৎ
টর্চের আলোয় তার চোখে পড়ল একটা ট্রামের গায়ে লাল কালির দাগ, যেন কেউ একটা চিহ্ন দিয়ে গেছে। এই দাগগুলো কি কোনো বিশেষ কারণে আঁকা, নাকি এটা কোনো মেসেজ দিচ্ছে? হঠাৎ গুলির শব্দ, আওয়াজটা এলো ঠিক রণজয়ের পেছন থেকে, আর গুলিটা গিয়ে লাগলো ঠিক ট্রামের গায়ে। অ্যালার্ট অ্যালার্ট, কেউ গুলি চালাবে না, ও এখানেই আছে। হঠাৎ রণজয়ের চোখে পড়ল একজন বোরখা পরা মহিলা পিছন থেকে ছুটে চলে গেল। রণজয় ও হাতে বন্দুক নিয়ে তাকে ধাওয়া করলো। ছুটছে, দুজনেই ছুটছে। হঠাৎ মহিলা আবার গুলি চালালো এবং যেটা ডিপোর দেওয়ালে লেগে দেওয়ালটা ঠিক রণজয়ের সামনে ভেঙে পড়ল। এবং সেই সুযোগে মহিলা অদৃশ্য হয়ে গেল। শিট, পেতে পেতেও পেলাম না, রাবিশ। হঠাৎ জয়ন্ত রণজয়কে জানায়, স্যার, নোনাপুকুর ট্রাম ডিপোতে একজন সন্দেহজনক লোককে দেখা গেছে। লাস্ট মার্ডারের দিনেও ওখানে সে প্রেজেন্ট ছিল। আমি ওখানকার ফোর্সকে জানিয়ে দিয়েছি, ওরা মালটাকে তুলে ধরে যাচ্ছে। ভেরি গুড, আমরা পৌঁছচ্ছি। রণজয় লালবাজারে ফিরল। একজন বছর 50-এর ভদ্রলোক তার টেবিলের সামনে বসে আছে, তার শরীর ঘামছে। রণজয় ঘরে ঢুকল। নাম কি? আগে সুভাষ। বোস? আগে না, মণ্ডল। তাও ভালো, কলঙ্ক লাগেনি। খুনগুলো কেন করলেন? হ্যাঁ, আমি করিনি, আমি তো ইলেকট্রিশিয়ান সামান্য, আমি করিনি খুন। উত্তেজিত হচ্ছেন কেন? এমনি বললাম। মানে? বাকিটা বলুন চুপচাপ। আমি কিছু জানি না স্যার। এই জয়ন্ত, এফআইআর লঞ্চ করো তো। স্যার স্যার সত্যি বলছি স্যার, আমি জানি না কে খুন করেছে। আমি কলকাতা ট্রাম ডিপোতে ইলেকট্রিকের কাজ করি। সেদিন নোনাপুকুর ট্রাম ডিপোতে কাজ করছিলাম। ওখানে বেশ কয়েকদিন ধরে কেবল ফল্ট হচ্ছে, তাই গিয়েছিলাম স্যার। স্যার আসলে আমি সেদিন রাত্রে খবর পাই যে ডিপোতে ইলেকট্রিক ফল্ট হয়েছে, তাই গেছিলাম। কিন্তু ডিপোটের কাছে গিয়ে দেখি আলো জ্বলছে আর একটা বডি পড়ে আছে। আমি গিয়ে দেখলাম বডিটা পুরো। থাক থাক, আর বলতে হবে না। কাউকে কি দেখেছিলেন? আমি যখন ডিপোটের কাছে পৌঁছই দেখলাম একজন মহিলা ডিপোট থেকে বেরিয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। মহিলা? মুখ দেখেছিলেন? না না, উনি তো মুখ ডেকেছিলেন, বোরখা পরেছিলেন। এক সেকেন্ড, উনি করছেন কেন? নোবেল প্রাইজ পেয়েছে? না মানে। একা ছিল নাকি সঙ্গে কেউ ছিল? একা। বাড়ি কোথায়? সেটা আমি কি করে জানবো ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি কেন জিজ্ঞেস করব? ও কি আমায় পেট ভরে মাংস ভাত খাওয়াবে? আপনার বাড়ি কোথায়? না মানে বুঝতে পারিনি, আমার বাড়ি পার্ক সার্কাসে। বাড়িতে কে কে আছে? আগে বউ আর 2 ছেলে। যান বাড়ি যান, বৌদি অপেক্ষা করছে। আর শুনুন, আমি না বলা পর্যন্ত কলকাতা ছেড়ে কোথাও যাবেন না বলে দিলাম। সুভাষবাবু চলে গেলেন। রণজয় বলল, জয়ন্ত, আজ আমি বাড়ি যাচ্ছি। তুমি সিসিটিভির ওপর নজর রেখো ভালো করে, ঠিক আছে? সে আর বলতে স্যার, আমি রাখবো। রণজয় বেরিয়ে গাড়িতে উঠতেই তার ফোনে আবার মেসেজ। Be alert. Next one will be one of you. He has already chosen him. রণজয়ের ভুরু কুঁচকে গেল, কিন্তু কোনো অভিব্যক্তি সে প্রকাশ করল না। বাড়ি ফিরে রণজয় আবার তার নোটবুক নিয়ে বসল, কিন্তু ক্লান্ত থাকায় সে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে জয়ন্ত ফোন করে তাকে জানালো, স্যার আনাদার মিসহ্যাপ। হোয়াট? স্যার ময়দান মেট্রো। হোয়াট দ্য? স্যার তাড়াতাড়ি আসুন। আসছি। রণজয় তাড়াতাড়ি তৈরি হতে যাবে, ঠিক এমন সময় কমিশনারের ফোন। রণজয়, আই এম ভেরি সরি, এই নিয়ে 5টা, বাট স্টিল দেয়ার ইজ নো প্রপার লিড।
স্যার জাস্ট গিভ মি ওয়ান মোর চান্স প্লিজ। Sorry. Higher official order. Can't continue with you anymore. Already একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট চলে গেছে। I'm sorry. স্যার হ্যালো হ্যালো। ফোনটি কেটে যায়। ফোনে আবার মেসেজ আসে। Why are you failing, man? You can't fail like this. রণজয় রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। টেবিলে লাথি মেরে নোটবুক সহ বাকি সমস্ত জিনিসও ফেলে দেয়। Damn it! ও আমার থেকে বারবার এগিয়ে যাচ্ছে আর আমি এখানে। ও গড! রণজয় পেছন ঘুরে তাকাতেই দেখলো রিমি দাঁড়িয়ে। এর মধ্যে আবার তুমি কি করছো? রাতে কারোর আসার কথা ছিল বুঝি? উফ, আবার কি আসবে? তাহলে দরজাটা বন্ধ করে শোয়া যায় না? ও গড, কি চাইটা কি তোমার? সেটা বিগ ইস্যু নয়, আমাদের এখনো কিন্তু ডিভোর্স হয়নি, সো লিগালি এখনো আমার এই বাড়িতে আসার অধিকার আছে। কাকে কি বলছি, যার নিজেরই আর কোনো অধিকার নেই কেসে। শাট আপ, আই সেড জাস্ট শাট আপ রিমি। আমি তোমার কাছে হারতে পারি কিন্তু এই ব্লাডি মার্ডারারটার কাছে নয়। তোমার যা চাই সেটা নিয়ে এখান থেকে যাও। কিছু নিতে আসেনি, বরং দিতে এসেছি। কি? এটা দেখো। রিমি একটা নিউজ পেপার বাড়িয়ে দিল রণজয়ের দিকে। আমাকে পুরনো খবরের কাগজ দেখিয়ে লাভটা কি? এগুলো তো পুরনো খবর, এটা তো আগের মার্ডারটার নিউজ। সবটা খুঁটিয়ে পড়েছো? হ্যাঁ, কিন্তু কেন? না, পড়নি। পড়লে আজ কেসটা তুমি ইজিলি সলভ করতে পারতে। হোয়াট ডু ইউ মিন? ট্রামের টিকিটগুলো কোথায়? আমার ড্রয়ারে রাখা। ড্রয়ারে? ওগুলো কি তোমার পার্সোনাল সম্পত্তি নাকি তোমার বান্ধবীর দেওয়া গিফট? তুমি ট্রামের টিকিট কেন আমাকে গিফট করতে যাবে? বাজে না বুকে, ওগুলো নিয়ে এসো। রণজয় ড্রয়ার থেকে টিকিটগুলো নিয়ে এলো। এই নাও, বাট মাইন্ড ইউর ফিঙ্গারপ্রিন্টস, গ্লাভস নাও। ফাইন, এগুলো কি? ট্রামের টিকিট। সেটা আমিও জানি, বাট টিকিটের মধ্যে এটা কি লেখা? রুট নাম্বার। এবার নিউজ পেপারের টিকিটের লেখা রুট নাম্বারগুলো মিলিয়ে দেখো। ড্যাম, আই মিসড ইট। সবকটা মার্ডার 24 নম্বর ট্রামেই হয়েছে। আই মিন ভিকটিমরা ওই ট্রামেরই প্যাসেঞ্জার ছিল। করে আমি দ্যাটস ওয়্যার ইউ লুজ এভরি টাইম। রিমি, থ্যাঙ্কস বলার দরকার নেই, এটাই বলার ছিল। কাল আমাদের হিয়ারিং, মেবি দিস ওয়াজ দ্য লাস্ট হেল্প ফ্রম মাই সাইড। হ্যাভ আ গ্রেট লাইফ আহেড, মিস্টার রণজয় সেন। এই বলে রিমি চলে গেল। রণজয় চেয়ারের উপরে হতাশ হয়ে বসে পড়ল। ঠিক তখনই তার কাছে একটা ফোন এলো। হ্যালো। রণজয় স্যার, সুদর্শন বোস দিস সাইড। কি চাই আপনার? সেরকম কিছু না, জাস্ট এটাই বলতে চাই যে কাল বা পরশুর মধ্যেই কেসটা সলভ হয়ে যাবে। আমাকে যেদিন অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেদিন একটু অ্যাওয়ার্ড শোতে আপনার পায়ের ধুলো দেবেন, তাহলেই খুশি হয়ে যাবো আর কি। রণজয় রেগে গিয়ে ফোনটা কেটে দিল। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। রণজয় ও রিমির পাকাপাকিভাবে ডিভোর্সটা হয়েই গেছে। রণজয়ও তার কাছ থেকে অনেক দূরে একাকিত্বের জীবন কাটাচ্ছে। দাবা ও সিগারেট এখন তার নিত্য সঙ্গী। আর কোনো খুনের খবরও আসেনি। হঠাৎ একদিন খবর এলো যে কলকাতা পুলিশ নাকি একজন স্টোনম্যানকে ধরেছে। কেস সলভড। নতুন পুলিশ অফিসার সুদর্শন বোসকে নাকি পুলিশ আধিকারিক থেকে বিশেষ পুরস্কারও দেওয়া হবে। রণজয় একটা নিঃশ্বাস ফেলে আবার দাবা খেলায় মনোনিবেশ করল। এমন সময় হঠাৎ তার ফোনে আবারও একটা মেসেজ। You are fool. The game is not over yet. Be alert tonight. রণজয়ের চোখ বড় বড় হয়ে গেল। সেদিন রাতে আবারও একটা খুন হলো। ভিকটিম এবার সুদর্শন বোস। আর তার পকেট থেকে পাওয়া গেল 24 নম্বর রুটের ট্রামের একটি টিকিট।
কলকাতা পুলিশ নিরুপায় হয়ে আবার রণজয়ের দ্বারস্থ হলো এবং তাকে আবার কেসে ফিরিয়ে আনলো। সরি রণজয়, বারবার তোমাকে বিরক্ত করছি, কিন্তু ইটস গোয়িং আউট অফ হ্যান্ডস। স্যার, কেস কালকের মধ্যে সলভ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। রাত তখন ঠিক 11টা। 24 নম্বর রুটের ট্রাম তার লাস্ট ট্রিপ দিচ্ছে সেদিনকার মতো। একজন বয়স্ক ভদ্রলোক ওই ট্রামে উঠলেন এবং একদম সামনের সিটে গিয়ে বসলেন। সেখানেই একজন বোরখা পরা মহিলা বসেছিলেন। ভদ্রলোক এদিক ওদিক দেখতে লাগলেন। দেখলেন একজন মদ্যপ লোক ট্রামের লাস্ট সিটে বসে আছে, বাকি সব যাত্রীরা একেবারেই চুপচাপ। কলকাতা তখন প্রায় নিঝুম হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভদ্রলোক মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, কটা বাজে? মহিলা কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। কিছুক্ষণ পর ট্রাম এসে থামল ডিপোতে। যাত্রীরা সকলে একে একে নেমে গেল। মদ্যপ লোকটিও আস্তে আস্তে নামল, আর ঠিক তার পেছনেই নামল সেই মহিলা। বয়স্ক ভদ্রলোকটি অনেক আগেই নেমে গিয়েছিলেন। মদ্যপ লোকটি একটা ফাঁকা গলির ভেতরে গিয়ে ঢুকল। একেবারে শুনশান রাস্তা। লোকটি হেঁটে যাচ্ছে। হঠাৎ অনুভব করল কেউ তার পিছু নিয়েছে, কিন্তু সে কাউকে দেখতে পেল না। হঠাৎ হাঁটতে গিয়ে সে থমকে গেল। দেখল একজন বোরখা পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে। সে পাশ কাটিয়ে বেরোতেই যাবে, এমন সময় মহিলা তার ব্যাগ থেকে একটা লম্বা ছুরি বার করে তার গলায় চালাতে গেল। আর ঠিক তখনই হঠাৎ করে গুলির শব্দ। মহিলার হাত থেকে ছুরি পড়ে যেতেই মদ্যপ লোকটি পালালো। অন্ধকারে কি গুলি ছুড়ল? স্ট্রিট লাইটে রাস্তায় একটা ছায়া এসে পড়ল। মহিলাটি তখন পেছন ঘুরতেই দেখল ট্রামের সেই বয়স্ক ভদ্রলোকটি তার পেছনে দাঁড়িয়ে। ঘুঘু দেখেছো, আর তো দেখোনি, এবার দেখবে। রণজয়! মহিলাটি এক লাথি মেরে রণজয়ের হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে দৌড় লাগলো। রণজয় তার পিছু নিল। এই দাঁড়া! কলকাতার রাস্তা ধরে আবারও তারা দুজনেই ছুটছে। রণজয় একবার ভাবল এনকাউন্টার করবে, কিন্তু সে পারল না। শেষে বাধ্য হয়ে তার পায়ে গুলি করল, আর গুলি করা মাত্রই মহিলাটি হুমড়ি খেয়ে পড়ল। ততক্ষণে রণজয় থানায় ফোন করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে সামনাসামনি থাকা কলকাতা পুলিশের ভ্যান সেখানে হাজির হয়ে গেল। রণজয় তার সামনে এসে দাঁড়ালো। নিজের ছদ্মবেশ ছেড়ে তার আসল রূপে ফিরল সে। এই যে স্টোনম্যান, নাও তোমার খেলা শেষ, বোরকাটা খোলো। রণজয়ের ধমকানিতে সেই বোরখা সরিয়ে বেরিয়ে এলো একটি মাঝবয়সী ছেলে। বিকাশ মৌলিক। রাইট, বিকাশ মৌলিক 3 বছর আগে জেল থেকে পালায়। ট্রামের পার্ট স্মাগলিং করত, তারপর আর কোনো ট্রেস নেই। যদিও আমি আজ ট্রামেই ধরে ফেলেছিলাম। কিভাবে স্যার? ওর হাতের ট্যাটুটা। অফিসার, কি ভাবছেন? আমাকে ধরেছেন মানে সব কিছু শেষ? আরে আমি তো জাস্ট চুনোপুটি। যেদিন রাঘবলকে ধরতে পারবেন সেদিন বুঝবো আপনি কোথাকার কত বড় অফিসার। আরে খেলা তো সবে শুরু। এই ওকে গাড়িতে তোলো। পুলিশ বিকাশ মৌলিককে ধরে নিয়ে চলে গেল। পরদিন পুলিশের তরফ থেকে রণজয়কে পুরস্কৃত করা হলো।
রণজয়কে আবারও অফিসিয়ালি ফেরানো হলো ডিপার্টমেন্টে। শুধু তাই নয়, তাকে দেওয়া হলো প্রমোশনও। সে এখন কলকাতা পুলিশের ডিসিডিটি। পুরস্কার নিয়ে রণজয় যখন থানা থেকে বেরোলো, তার ফোনে এলো দুটো মেসেজ, একটা রিমির এবং আরেকটা সেই আগের নাম্বারটা থেকে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। রণজয় দ্বিতীয় মেসেজটার কোনো উত্তর দিল না। তারপর প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। কলকাতা শহর আবারও তার চেনা চেহারায় ফিরে এসেছে। রণজয়ও তার পুলিশ জীবন বেশ ভালোভাবে এনজয় করছে। ছুটিরই এরকম একদিন সে ঘরে বসে দাবা খেলছিল। হঠাৎ তার ফোনে একটা ভিডিও কল এলো। রণজয় খানিকটা অবাক হয়েই কলটা রিসিভ করলো। দেখলো একটি বোরখা পরা মুখোশধারী মহিলা। হ্যালো, কংগ্রাচুলেশন অফিসার, তুমিও অ্যাওয়ার্ড পেয়ে গেলে। কিন্তু তুমি বুঝতে পারছো তো আমি এখনো ধরা পড়িনি। কে তুমি? সেটা এখন জানার সময় নয়, কারণ এই নামটা তোমার কোনো কাজে আসবে না। বাট মনে রেখো, বিকাশ মৌলিক, ওকে ধরে কোনো লাভ হয়নি। এই শহর, গোটা দেশ আবার চলবে, আবার পড়বে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দ্য গেম হ্যাজ জাস্ট বিগান। তুমি যে হও, আই উইল বি ফাইন্ড ইউ আউট। সেটাই তো চাই। কাম, আই এম ওয়েটিং। কামিং সুন। কলটা কেটে গেল আর রণজয়ের কাছে আবারও একটা মেসেজ এলো। ওয়েলকাম টু দ্য গেম, ওয়েটিং ফর ইউ মাই পার্টনার, মিটিং ইউ সুন। এস। শুনছিলেন দ্য স্টোনম্যান মার্ডার্স, গল্প রচনায় সৌপ্তিক দে, গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি, রণজয় সেন ও অন্যান্য ভূমিকায় সৌপ্তিক দে, রিমির ভূমিকায় শ্রেয়া কর্মকার, জয়ন্তর ভূমিকায় স্বাগত বাসু, পুলিশ কমিশনার ও সুভাষ মণ্ডলের ভূমিকায় রোহিত দত্ত, সুদর্শন বোসের ভূমিকায় সম্ভব তালুকদার, বিকাশ মৌলিকের ভূমিকায় যুবরাজ তালুকদার, মুখোশ পরা মহিলার ভূমিকায় শ্রীমতী মধুরিমা পাল দত্ত, সাংবাদিকের ভূমিকায় সৈমী ব্যানার্জি, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।